আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ঈদ কেমন কাটলো তোমাদের? এই তো নাইম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, দেখতে পাচ্ছি যে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইয়া কোথায়? ভাইয়ার হচ্ছে, যদি তোমরা শাহেদ ভাইয়ার কথা জিজ্ঞেস করে থাকো তাহলে ভাইয়ার এক্সাম আছে। ওকে। আদ্রিতার এক্সাম ইজ নকিং এট দ্য ডোর, সেম হিয়ার, আমার এক্সামও ডোরে নকই করছে। হ্যাঁ জান্নাত, এক্স্যাক্টলি তোমাদের সাথে আমার আজকে ফার্স্ট ক্লাসই বলা যায়। ঈদ কেমন কেটেছে? ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালোই কেটেছে। ঈদ ভালো না কাটার কারণ কি হতে পারে? কোনো কারণই নাই। ঈদ মানেই ছুটি, ছুটি মানেই খুশির দিন, বুঝছো? আচ্ছা, চলো আমরা হচ্ছে পড়াশোনা শুরু করি। লুবাবা একটা সুন্দর কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন একটা স্টেটমেন্ট বলেছো, ফার্স্ট এন্ড লাস্ট ক্লাস। এক্স্যাক্টলি, তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, এন্ড খুব মোস্ট প্রবাবলি এইটের আজকেই তোমাদের লাস্ট ক্লাস আর কি। নাইম বলেছে আমার জন্য দোয়া করবে। যাক, খুব ভালো লাগলো কথাটা শুনে। হ্যাঁ, আজকে তোমাদের সায়েন্সের লাস্ট ক্লাস। ওকে, চলো আজকে আমরা তোমাদের যে চ্যাপ্টার 14 আছে, পরিবেশ ও বাস্তুতন্ত্র, সেটা লাস্ট লেকচার নিয়ে ডিসকাশন করব। তার আগে হচ্ছে আমরা গত ক্লাসের হোমওয়ার্কটা একটু শর্টলি দেখে নিই। হোমওয়ার্কটাতে কি ছিল? একটা স্টেম দেয়া ছিল বা উদ্দীপক দেয়া ছিল, সেখান থেকে গ আর ঘ এর কোয়েশ্চেন এসেছে। উদ্দীপকে বলছে যে ঈদের ছুটিতে দীপ্তি দীপ্তি চাচার সাথে সুন্দরবন বেড়াতে গেল। আমরা সবাই তো ঈদের ছুটি কাটিয়ে আসলাম। দীপ্তি করেছে কি? সে তার চাচার সাথে বেড়াতে গিয়েছে। বনে ঘুরতে গিয়ে তার চোখে পড়লো সুন্দরী, গড়ান, কেওড়া, গোলপাতা এসব উদ্ভিদ। আর সে দেখতে পেল বনমোরগ, বানর, হরিণ। বাঘ সে দেখতে পায়নি, বাঘ সে দেখতে চেয়েছিল। গ নাম্বার কোয়েশ্চেনে বলেছে তার পর্যবেক্ষণকৃত উদ্ভিদ আর প্রাণীগুলোকে বাস্তুতন্ত্রের উপাদানে শ্রেণীভুক্ত করতে। বাস্তুতন্ত্রের উপাদানগুলো কি ছিল? আমরা জানি বাস্তুতন্ত্রে অ্যাকচুয়ালি দুইটা পার্ট, একটা হচ্ছে জীব অংশ আর একটা হচ্ছে অজীব অংশ। জীব আর অজীব। জীবের মধ্যে আবার তিনটা পার্ট আছে। একদল হচ্ছে খাবার তৈরি করে, তারা উৎপাদক। আরেক দল শুধু খায়, তারা খাদক। আর একদল এই যে খাদক, উৎপাদক, তাদের সবাইকে ধ্বংস করে দেয়, তারা হচ্ছে বিয়োজক। তাহলে কি বললাম? উৎপাদক, খাদক আর বিয়োজক। খাদকের মধ্যে আবার তিনটা ক্লাস আছে। প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক আর তৃতীয় শ্রেণীর বা সর্বোচ্চ খাদক, যাই বলি আমরা। প্রথম শ্রেণীর খাদককে তৃণভোজীয় বলা হয়, কারণ তারা একদম ডিরেক্টলি উৎপাদক যে গাছগুলো আছে সেগুলোকে খায়। এই তো বেসিক কথাবার্তা। আমাদের টাস্ক হচ্ছে এই যে জিনিসগুলো দীপ্তি দেখেছে তার চাচার সাথে গিয়ে, তাদেরকে আমরা বাস্তুতন্ত্রের উপাদানে ভাগ করব। মেইনলি এরা সবাই হচ্ছে জীব উপাদান, অজীবের কোনো কিছু এখানে বলা নাই। তো জীব উপাদানের মধ্যে আমি যদি প্রথমেই বলি উৎপাদক কারা কারা, উৎপাদক হচ্ছে সব উদ্ভিদগুলো। তার মানে এখানে উৎপাদক হচ্ছে সুন্দরী, উৎপাদক হচ্ছে গড়ান, সুন্দরী, গড়ান, গোলপাতা, এরা সবাই কি? এরা সবাই হচ্ছে উৎপাদক। নেক্সট আমরা খাদকের দিকে চলে যাব। নেক্সট খাদকের কথা বলবো। খাদকের মধ্যে আবার সাব টাইপ আছে। প্রথম শ্রেণীর খাদক হতে পারে, দ্বিতীয় শ্রেণীর খাদক হতে পারে, তৃতীয় শ্রেণীর খাদক হতে পারে। আমি যদি বলি প্রথম শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদক তারাই হয় যারা ডিরেক্টলি এই গাছগুলো খাবে বা অন্য কোনো গাছকে খাবে, উৎপাদকদের খাবে। এরা কারা? এই যে বন মোরগ, সে তো অনেক শস্য টস্য খায় না? দেখো না যে মোরগকে শস্য দানা দেয়, ধান দেয়, চাল দেয়, চাল খাওয়ায় না? তো এই তো বন মোরগ বা মোরগও যদি চিন্তা করো, তো এরা কিন্তু উদ্ভিদকে খেতে পারে, উদ্ভিদের বিভিন্ন অংশকে খেতে পারে। আর আমাদের যে হরিণ, হরিণ তো অবশ্যই তৃণভোজী, সে তো পাতাই খায়। তাহলে এরা দুইজনই কি হতে পারে? এরা দুইজনই কিন্তু প্রথম শ্রেণীর খাদক হতে পারে। খাদক তো বটেই, তার পাশাপাশি তারা প্রথম শ্রেণীর খাদকও বটে। ঠিক আছে, তাহলে লিখে ফেললাম বনমোরগ আর হচ্ছে হরিণ।
এখন কথা হচ্ছে বানর কি প্রথম শ্রেণীর খাদক হতে পারে না? হ্যাঁ, এক্স্যাক্টলি হতে পারে। কিছু বানরও কিন্তু এই যে গাছের পাতা টাতা খেতে পারে। তো এই তো বানরও প্রথম শ্রেণীর খাদক। এখন এর মধ্যে এই যে বনমোরগরা যেমন শস্য দানা টানা খায়, তার পাশাপাশি এরা কিন্তু দেখা যায় ছোট ছোট যে কীট পতঙ্গ পোকামাকড় আছে সেগুলোকেও খেতে পারে। সেম থিং গোস ফর বানরও কিন্তু ছোট ছোট পোকামাকড় খেতে পারে। তার মানে তারা যেহেতু ছোট পোকামাকড় খাচ্ছে, সেই পোকামাকড় গুলো প্রথম শ্রেণীর খাদক, আর এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। তার মানে বনমোরগ যে কিনা প্রথম শ্রেণীর খাদক, সে দ্বিতীয় শ্রেণীর খাদকও হতে পারে, আবার এই বানরও কিন্তু দ্বিতীয় শ্রেণীর খাদক হতে পারে। তাহলে এগুলোকে সে দেখতে পেয়েছিল, তার পর্যবেক্ষণকৃত উদ্ভিদ আর প্রাণীকে আমি এখানে ক্লাসিফাই করলাম। কোয়েশ্চেনে কোথাও বলা নাই যে যেই জিনিসটাকে সে দেখে নাই সেটাকে ক্লাসিফাই করতে, যেমন বাঘ সে দেখতে পায় নাই, বলেছে পর্যবেক্ষণকৃত উদ্ভিদ আর প্রাণী। তার মানে আমরা এগুলোর কথাই লিখব। লাস্টে গিয়ে এটা মেনশন করে দিবা যে এই যে বাঘ, সে হচ্ছে সর্বভুক প্রাণী, সে প্রথম শ্রেণীর বলা ভুল হবে, সে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর দুইটারই হতে পারে। বাঘকে সে দেখে নাই, এজন্য আমি ছকের মধ্যে লিখবো না, কিন্তু ছকের নিচে এক্সট্রা করে লিখে দিব এই যে বাঘ, সে দ্বিতীয় শ্রেণীর খাদকও হতে পারে প্লাস তৃতীয় শ্রেণীর খাদকও হতে পারে। আমি এটাকে সর্বভুক বলতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের গ এর অ্যান্সার শেষ। এরপরে ঘয়ে কি বলেছে, উদ্দীপকের উদ্ভিদ আর প্রাণীগুলো বাস্তুতন্ত্রে সম্পৃক্ত কিনা যাচাই করো। অবশ্যই সম্পৃক্ত। বাস্তুতন্ত্রে সম্পৃক্ত না হওয়ার তো কোনো ঘটনাই নাই। এটা কি ধরনের বাস্তুতন্ত্র? এটা একটা স্থলজ বাস্তুতন্ত্র, স্থলে বা মাটিতে হচ্ছে, এই জন্য স্থলজ বাস্তুতন্ত্র। ঘটনা কি হচ্ছে, এই যে উৎপাদক গুলো আছে সুন্দরী, গরান, গোলপাতা, এরা বিভিন্ন জিনিস খাবার দাবার তৈরি করছে সূর্যের আলোকে কাজে লাগিয়ে, সূর্যের আলো যে সৌরশক্তি আছে সেগুলোকে কাজে লাগিয়ে সুন্দরী, গরান, গোলপাতা ওরা খাবার তৈরি করছে। এই খাবারটা খাচ্ছে প্রথম শ্রেণীর খাদক বনমোরগ, হরিণ, বানর। এই প্রথম শ্রেণীর খাদকগুলোকে আবার দেখা যাচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদকরা খেয়ে ফেলছে। দ্বিতীয় শ্রেণীর খাদককে তৃতীয় শ্রেণীর খাদকরা খাবে। এই খাদকগুলো যখন মরে যাবে বা উৎপাদক যখন মরে যাবে, তাদের উপর বিয়োজক কাজ করবে, বিয়োজক কাজ করে তাদের বডিকে ধ্বংস করে দিবে। শেষ। এভাবে আমরা বলতে পারি যে হ্যাঁ, এখানে সুন্দর একটা বাস্তুতন্ত্র মেইনটেইন হচ্ছে। ঠিক আছে, বলো পুরো হোমওয়ার্কটা ক্লিয়ার কিনা? আমার এই হ্যান্ডরাইটিংকে তোমরা সুন্দর বলছো, বাহ, খুব ভালো কমপ্লিমেন্ট পেলাম তো। আচ্ছা, কেওড়ার কথা বাদ দিয়েছি, অ্যাড করে নাও, কেওড়াও আছে এখানে। ঠিক আছে মাহদিয়া, আমার পরিচয় সব দিব, নাম তো তোমরা জেনেই গেছো, বাকি পরিচয় ক্লাসের লাস্টে দিব। ক্লাসটা অনেক ছোট আর ইজি, তো লাস্টে আমরা গল্প করব। ঠিক আছে, ওকে। তাহলে আজকের ক্লাসে আমরা মেইনলি জানবো খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সম্পর্কে। খুব ইজি বিজি কিছু জিনিসপত্র, আর তোমরা আগের ক্লাসগুলোতে অলরেডি এগুলো সম্পর্কে অনেক কিছু জেনেই গেছো। বিগত ক্লাসগুলোতে তোমরা বাস্তুতন্ত্র সম্পর্কে জেনেছো, বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রের কিছু এক্সাম্পল জেনেছো। আজকে আমাদের টপিক মেনলি খাদ্য শৃঙ্খল আর খাদ্য জাল নিয়ে। খাদ্য শৃঙ্খল শব্দটাকে যদি আমি একটু ভাঙি, দেখো তো বোঝা যায় কিনা। এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল, এখানে খাদ্য মানে খাবার সবাই জানি, আর এই যে শৃঙ্খল কথাটা, এই শৃঙ্খল কথাটা এসেছে শিকল থেকে। মানে শৃঙ্খল, শিকল এগুলো সিমিলার ওয়ার্ড, সমার্থক শব্দ আর কি। শৃঙ্খল মানেই শিকল, তার মানে খাবারের জন্য যে শিকলটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। খাবারের জন্য যে শিকল সেটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। খাবার আমরা কেন খাই? শক্তি পাওয়ার জন্য খাবার খাই, পুষ্টি পাওয়ার জন্য খাবার খাই। পুষ্টিটা তো মেইনলি শক্তির জন্যই লাগে আর কি। তো এই যে পুষ্টি পাওয়ার জন্য বাস্তুতন্ত্রের যে বিভিন্ন জীবগুলো আছে, উৎপাদক খাচ্ছে প্রথম শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদককে খাচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক খাচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদককে। এই যে খাবারের জন্য জীবের মধ্যে একটা শিকল তৈরি হয়ে যাচ্ছে, একটা চেইন তৈরি হয়ে যাচ্ছে, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। খাবার বা পুষ্টির জন্য জীবের যে চেইন তৈরি হচ্ছে সেটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। ডেফিনেশন যদি দেখি, বাস্তুতন্ত্রে যখন জীবগুলো পুষ্টি চাহিদার দিক থেকে ধারাবাহিকভাবে সংযুক্ত থাকে, চেইনের মতো করে ধারাবাহিকভাবে সংযুক্ত থাকে, তখন সেটাকে বলে খাদ্য শৃঙ্খল। একটা এক্সাম্পল দেই, ধরো শৈবাল।
শৈবালের তো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল সবই আছে, সে নিজের খাবার নিজেই তৈরি করতে পারবে, সে একটা উৎপাদক। এই শৈবাল যদি ধরো পানিতে থাকে, তাহলে এই শৈবালটাকে ছোট ছোট মাছগুলো খেতে পারে, ছোট মাছগুলো শৈবালকে খেতে পারে, তখন ছোট মাছ হয়ে যাবে প্রথম শ্রেণীর তৃণভোজী খাদক, ঠিক আছে? তাহলে ও হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। এই ছোট মাছগুলোকে আবার বড় মাছ খেয়ে ফেলে, বড় মাছ হচ্ছে বসের মতো, সে এই ছোট মাছগুলোকে এই ছোট মাছগুলোকে আবার খেয়ে ফেলবে, ঠিক আছে? বড় মাছ খেলো। এখন এইটা ধরো একটা পুকুরে এই ঘটনাগুলো চলছে, শৈবালটা আছে পুকুরে, শৈবাল খাচ্ছে ছোট মাছ, ছোট মাছকে খাচ্ছে বড় মাছ, কিন্তু এই পুকুরের আশেপাশে একটা জঙ্গল আছে, বুঝছো? ওই জঙ্গলের মধ্যে আবার বাজ পাখি বাসা বেঁধে থাকে, জঙ্গলের একটা বড় গাছে বাজ পাখি থাকে। তো ওই বাজ পাখিটা যখন পুকুরের উপর দিয়ে যাচ্ছিল, এই বড় মাছটাকে দেখে সে খপ করে খেয়ে ফেললো। বাজ পাখি বা ঈগল তারা হচ্ছে এই বড় মাছটাকে খেয়ে ফেললো। তাহলে দেখো তো, পুষ্টির জন্য, খাবারের জন্য একজন আরেকজনকে খেয়ে ধারাবাহিকভাবে তারা একজন আরেকজনের সাথে সম্পর্কিত হচ্ছে। তাহলে এই যে একটা চেইন ফর্ম হলো খাবারের জন্য, তাহলে এটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল, ঠিক আছে? ওকে, তাহলে এটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। এখন নেক্সট কথা হচ্ছে খাদ্য জাল কি জিনিস। খাদ্য শৃঙ্খল বুঝলাম, তাহলে খাদ্য জাল কি জিনিস? আসলে আমরা একটা জিনিস পড়েছিলাম না, ওই যে খাদক, খাদক কে প্রথম শ্রেণীর, কে দ্বিতীয় শ্রেণীর, কে তৃতীয় শ্রেণীর, এটা একদম ফিক্স করে বলা যায় না। ঠিক যেমন বাঘ, বাঘ কখনো হয়তো প্রথম শ্রেণীর খাদক, কখনো হয়তো দ্বিতীয় শ্রেণীর খাদক। ধরো বাঘ একটা গরুকে খেয়ে ফেললো, এখন গরু বা ছাগল এরা তো ঘাস লতা পাতা খাচ্ছে, তাহলে গরু বা ছাগল হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, গরুকে বাঘ খেলো, বাঘ হবে দ্বিতীয় শ্রেণীর খাদক। কনভার্সলি ধরো বাঘ মানুষকে খেয়ে ফেললো, এই মানুষ আবার একটা গরু খেয়েছিল বা গরুর মাংস খেয়েছিল, তাহলে মানুষ এক্ষেত্রে গরুর মাংস খেয়ে দ্বিতীয় শ্রেণীর খাদক, মানুষকে খেয়ে বাঘ হয়ে যাচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। তাহলে বাঘ কখনো দ্বিতীয় শ্রেণীর, কখনো তৃতীয় শ্রেণীর, কখনো সে খাদ্য শৃঙ্খলে একটা পজিশনে থাকছে, কখনো আরেকটা পজিশনে থাকছে, সব মিলে একজন আরেকজনকে খেয়ে টেয়ে কেমন যেন একটা কমপ্লেক্স জাল তৈরি করে। একটা বাস্তুতন্ত্রে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকতে পারে, এই শৃঙ্খলগুলো আবার একটা একটার সাথে কানেক্টেড থাকতে পারে। এই যে খাদ্য শৃঙ্খলের মধ্যে কানেকশন থাকে, ওভারঅল দেখতে অনেকটা জালের মতো, নেটের মতো মনে হয়। ওই যে মাছ ধরার জন্য যে জালটা, মাছ ধরার জন্য যে জালটা ইউজ করে, সেই জালটা যেমন অনেক বেশি ইন্টারকানেক্টেড থাকে একটা অংশের সাথে, ওইরকম আর কি শৃঙ্খলগুলো, খাদ্য শৃঙ্খলগুলো একটা আরেকটার সাথে বিভিন্ন পজিশনে কানেক্টেড থাকে, সবটা মিলে একটা জালের মতো মনে হয়। চলো ডেফিনেশনটা পড়ে নেই, তারপর নেক্সট স্লাইডে আমরা হচ্ছে খাদ্য জালের একটা সুন্দর ছবি দেখে নিব। খাদ্যজাল কি? বাস্তুতন্ত্রের বিভিন্ন খাদ্য শৃঙ্খল পরস্পরের সাথে জড়িত থাকে এবং একে অপরের উপর নির্ভরশীল থাকে, এই ধরনের জটিল সংযুক্তিকে আমরা বলবো খাদ্যজাল। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। এই যে এই ছবিটা, এটাই হচ্ছে একটা খাদ্য জালের ছবি। তুমি যদি এই ছবিটা একটু অবজার্ভ করো, এখান থেকে তুমি অনেকগুলো খাদ্য শৃঙ্খলকে বের করে নিয়ে আসতে পারবা। ওকে, এখান থেকে কিন্তু অনেকগুলো খাদ্য শৃঙ্খলকে বের করে নিয়ে আসা যায়। উপরের টেক্সট গুলো ওই যে আগের মতো কথাবার্তাই, বাস্তুতন্ত্রে একই সাথে অনেকগুলো খাদ্য শৃঙ্খল অবস্থান করে, সেগুলো আবার একটা একটার সাথে খুব ক্লোজলি কানেক্টেড থাকে। স্থলজ, জলজ, যে কোনো বাস্তুতন্ত্রই বলো, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য থাকবে। এবার আমরা যে কাজটা করব, এই যে খাদ্য জালটা আছে, এখান থেকে অনেকগুলো খাদ্য শৃঙ্খল বের করার চেষ্টা করব। ব্যাপারটা অনেক মজার। এই যে দেখো তো, এটা একটা শৈবাল ছিল, হ্যাঁ, শৈবাল থেকে আমরা সব অ্যারো ফলো করে করে যাওয়ার চেষ্টা করব। এখানে দেখো তো, এই যে শৈবাল, এই শৈবালকে এই জু প্লাঙ্কটনটা খাচ্ছে। তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে, জু প্লাঙ্কটন কি? আমি একটা কথা বলি যে প্লাঙ্কটন কি জিনিস সেটা। প্লাঙ্কটন মানে পানিতে ভেসে থাকে এরকম কিছু। প্লাঙ্কটন মানে পানিতে ভাসমান, পানিতে ভাসমান যে কোনো জীব। প্লাঙ্কটন মানে পানিতে ভাসমান জীব। এই জীবটা হতে পারে কোনো একটা উদ্ভিদ অথবা কোনো প্রাণী, এটা হতে পারে কোনো উদ্ভিদ অথবা কোনো প্রাণী। উদ্ভিদ হলে তখন এর নাম হবে ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন। আর যদি প্রাণী হয় তখন এর নাম হবে জুপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন। ওকে, ফাইটোপ্লাঙ্কটন আর জুপ্লাঙ্কটন। আমরা জানি তো, এই যে বায়োলজির যেই পার্টটাতে প্রাণীদের নিয়ে আলোচনা করা হয় সেটাকে ইংরেজিতে বলে জুলজি। তোমরা তো সায়েন্স পড়ো, সায়েন্সের জীব রিলেটেড অংশগুলোকে আমরা বলি বায়োলজি।
বায়োলজির আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বোটানি আর একটা জুলজি। যেই পার্টটাতে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয় সেটা বোটানি, যেটাতে প্রাণী নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে জুলজি। এই যে জু কথাটা এসেছে প্রাণী থেকে, জুলজি থেকে। তো ওই তো পানিতে ভাসমান যে প্রাণীগুলো আছে তারা জু প্লাঙ্কটন, এভাবে মনে রাখতে পারো। এই যে জু থাকে না চিড়িয়াখানা, চিড়িয়াখানায় তো উদ্ভিদ দেখায় না, চিড়িয়াখানায় দেখায় হচ্ছে প্রাণীদেরকে। তো এভাবে আর কি, জু প্লাঙ্কটন যারা হচ্ছে পানিতে ভাসমান প্রাণী, যারা পানিতে ভাসমান উদ্ভিদ তারা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। ওকে, ঠিক আছে। এবার আবার এখানে চলে আসি। এই যে শৈবাল, এই পুরো সিনারিওটা ওই যে আমাদের একটু আগের পুকুর আর পুকুরের পাশের জঙ্গলের সিনারিও আর কি। তো এই যে শৈবাল, শৈবালটা হয়তো পানিতে ছিল, পানিতে একটা প্রাণীও ভাসমান ছিল, ছোট্ট একটা প্রাণী, তাকে আমরা বলছি জুপ্লাঙ্কটন। জুপ্লাঙ্কটনটা করলো কি, জুপ্লাঙ্কটনটা এই শৈবালটাকে খেয়ে ফেললো, শৈবালটাকে খেলো, জুপ্লাঙ্কটনটাকে আবার এই বড় মাছটা খেয়ে ফেললো, এই বড় মাছকে আবার বাজ পাখিটা খেয়ে ফেললো। তাহলে আমরা একটা সাইকেল বা একটা শৃঙ্খল কিন্তু কমপ্লিট করে ফেলেছি। যেই শৃঙ্খলটা কমপ্লিট করব সেটাকে কালো দাগ দিয়ে দিলাম। ওকে, এখন শৈবাল থেকে এই অ্যারোর দিকে আমরা চলে গিয়েছি, বাট শৈবাল থেকে আমাদের এ পাশেও আরেকটা অ্যারো গিয়েছে। শৈবালকে ডিরেক্ট ছোট মাছও খেয়ে ফেলতে পারে, এই ছোট মাছকে বড় মাছ খেয়ে ফেলতে পারে, বড় মাছ আবার বাজ পাখি খেয়ে ফেলতে পারে। গেল, বাদ রইল কি, শৈবাল থেকে জুপ্লাঙ্কটন হলো, জুপ্লাঙ্কটন থেকে ছোট মাছ, তার মানে জুপ্লাঙ্কটন থেকে ছোট মাছও খেতে পারে, আর এই ছোট মাছকেও বাজ পাখি খেয়ে ফেলতে পারে। বাজ পাখি এত বড় একটা মাছ খেতে পারলে ছোট মাছ খেতে পারবে না, এটা একটা কথা? তাহলে মোটামুটি আমাদের ঘটনা কমপ্লিট। আরেকটা এক্সট্রা জিনিস আমরা বলতে পারি, শৈবাল থেকে ছোট মাছ, ছোট মাছ থেকে সরাসরি বাজ পাখি আর কি। ওকে, তাহলে এইখান থেকে এই একটা জাল থেকে কিন্তু আমরা অনেকগুলো খাদ্য শৃঙ্খল নিয়ে চলে আসতে পারলাম। ওকে, আচ্ছা, জাইবুল বলছে মাছ কি জুপ্লাঙ্কটন? না রে, মাছ তো আণুবীক্ষণিক না। এই যে পানিতে ভাসমান যে জীবগুলো, সেই জীবগুলো অবশ্যই আণুবীক্ষণিক হয়, মানে অনেক ছোট হয় আর কি, একদম ছোট ছোট জীব হয়। ঠিক আছে, ওকে, মায়েশা 3টা পেয়েছো, আমি কিন্তু 4টা পেয়ে গিয়েছি। ওকে, এই যে দেখো, এখানে একটা, এখান থেকে এখানে গিয়ে একটা, আবার এখান থেকে এখানে গিয়ে একটা, এখান থেকে ডিরেক্টলি একটা। তো এই যে 4টা খাদ্য শৃঙ্খল পেলাম, সেটাই পরের পেজে লেখা আছে। দেখো, আমাদের যে শৈবাল ছিল, শৈবালকে জুপ্লাঙ্কটন খেয়েছিল, আবার শৈবালকে ছোট মাছও খেয়েছিল, জুপ্লাঙ্কটনকে বড় মাছও খেয়েছিল ডিরেক্টলি, আবার সেটাকে ছোট মাছও খেয়েছিল, বড় মাছ থেকে বাজ পাখি অথবা ছোট মাছ থেকে বড় মাছ হয়ে বাজ পাখি। ওকে, ছোট মাছকেও যেমন সরাসরি বাজ পাখি খেয়েছিল, ছোট মাছকে বড় মাছও খেয়েছিল, দেন বড় মাছকে আবার বাজ পাখি খেলো। এভাবেই খাদ্য জাল থেকে খাদ্য শৃঙ্খল বের করা। যদি টিচাররা চায় স্কুলে কোয়েশ্চেনটা একটু সুন্দর করবে, একটু স্ট্যান্ডার্ড করবে, তখন এরকম কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। ধরো এখানে তো ছবি হিসেবে দেওয়া আছে, কোয়েশ্চেনে হয়তো ছবি দিল না, জাস্ট নামগুলো দিল, শৈবাল থেকে জুপ্লাঙ্কটন থেকে বড় মাছ, বাজ পাখি, ছোট মাছ, এখানে দিয়ে অ্যারোগুলো সেম থাকলো। তোমার গ নাম্বার কোয়েশ্চেনে বলে দিল উপরোক্ত খাদ্য শৃঙ্খল থেকে তুমি উপরোক্ত খাদ্য জাল থেকে তুমি খাদ্য শৃঙ্খল গুলো আলাদা করো। 4টা মেনশন যদি করে দেয়, তোমাকে কিন্তু 4টাই বের করে লিখতে হবে। ঠিক আছে, এক্স্যাক্টলি, অনেকগুলো বের করা যায়। আচ্ছা, আমরা অনেক বড় একটা পোর্শন পড়ে ফেলেছি, এবার তোমাদের কোয়েশ্চেন দেখি তোমরা কি বলছো। থ্যাংক ইউ জান্নাত। আচ্ছা, আদ্রিতা বলেছে সর্বোচ্চ স্তরের খাদ্যকে কেউ খায় না। না, খাদক তো শেষ, ওই খাদককে আর কেউ খাবে না, কিন্তু সেই খাদক যদি মারা যায় তখন সেই খাদকের দেহকে ধ্বংস করে ফেলবে বিয়োজকরা। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। নওরিন, আমি কোন ইয়ারে, আমি কোন মেডিকেলে পড়াশোনা করি, সব লাস্টে বলে গল্প করে শেষ করব ক্লাস। ঠিক আছে, জিসান, এটা তো আসলে ইথিক্যাল কোয়েশ্চেন, ওইদিকে আর আমরা না যাই। ঠিক আছে, তাহলে মোটামুটি আমি আর তেমন কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। ফারিয়া বলছে বিয়োজককে কে খায়? ছোট ছোট পোকামাকড় খেতে পারে, কিন্তু ব্যাকটেরিয়া তো আণুবীক্ষণিক একটা জিনিস, তো ওটাকে খাওয়ার প্রতি আকর্ষণ কারোর মনে হয় থাকে না। আদ্রিতা বলছে বিয়োজক কারা? বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া, বিভিন্ন ছত্রাক, অণুজীবগুলো, যারা অন্য জীবের উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলে আর কি, পচিয়ে ফেলে একদম। ধরো কোনো একটা জীবদেহ সে মারা গেল, তাকে একদম মাটির সাথে পচিয়ে মিশিয়ে ফেলবে যারা, তারাই হচ্ছে আমাদের বিয়োজক। ওকে, তাহলে চলো আমরা এবার একটু সামনের দিকে যাই।
এবার চলে এসেছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ। বাস্তুতন্ত্রে কিভাবে শক্তি প্রবাহিত হয়। একটু আগে আমরা যে প্রবাহ দেখলাম না, এই সব কিছু ছিল বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহ। কি ছিল বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহ। এরা সবাই হচ্ছে বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহ। পুষ্টির জন্য একজন আরেকজনকে খেয়ে ফেলছে, শৈবাল থেকে পুষ্টি জুপ্লাঙ্কটনে যাচ্ছে, জুপ্লাঙ্কটন থেকে বড় মাছে যাচ্ছে, এভাবে পুষ্টি প্রবাহটা হচ্ছে। তোমরা দেখো তো, পুষ্টির প্রবাহটাকে তুমি কখনোই একমুখে বলতে পারো না। এই পুষ্টি প্রবাহটা না অনেক চক্রাকারে ঘুরতে পারে। ধরো কিভাবে বলছি, শৈবালটা জুপ্লাঙ্কটন খেয়ে ফেললো, শৈবাল থেকে পুষ্টি জুপ্লাঙ্কটনে চলে গেল, জুপ্লাঙ্কটন থেকে বড় মাছে চলে গেল, সেখান থেকে বাজ পাখিতে চলে গেল। এই বাজ পাখির দেহে অনেক পুষ্টি আছে, সে সবকিছু খেয়েছে, অনেক পুষ্টি জমা আছে। তো এই যে বাজ পাখিটা, সে যখন মরে গেল, তাকে হয়তো মাটি চাপা দেয়া হলো, বা নিজে নিজেই সে মাটির উপর পড়ে আছে, বিয়োজক কি করলো, এই বাজ পাখির উপর অ্যাটাক করলো, তাকে পচিয়ে মাটির সাথে মিশিয়ে ফেললো। এই বাজ পাখির বডিতে যে পুষ্টিগুলো ছিল না, সেই পুষ্টিগুলো ওই মাটিতে যে গাছগুলো তৈরি হচ্ছে, যে উৎপাদকগুলো তৈরি হচ্ছে, ধরলাম এই মাটিতে যে শৈবালটা তৈরি হচ্ছে, সেই শৈবাল আবার সেই পুষ্টিগুলো মাটি থেকে শোষণ করে নিবে না? তাহলে দেখো, যেই শৈবাল থেকে পুষ্টি আস্তে আস্তে জুপ্লাঙ্কটন বড় মাছ হয়ে বাজ পাখিতে গেল, বাজ পাখি মরে গিয়ে বিয়োজকের মাধ্যমে সেই পুষ্টি কিন্তু আবার শৈবালের কাছে, উৎপাদকদের কাছে চলে আসলো। তাহলে পুষ্টির প্রবাহ কিন্তু একদম চক্রাকারে ঘুরে, একদম সাইকেলের মতো করে ঘুরছে। তাহলে আমরা একটা জিনিস জানলাম এখান থেকে, পুষ্টির প্রবাহ কেমন? পুষ্টির প্রবাহ হচ্ছে চক্রাকার। চক্রাকার, চক্রাকারে পুষ্টিগুলো ঘোরে। কিন্তু এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে শক্তি প্রবাহ। শুরুতেই বলে দেই, শক্তির প্রবাহ এরকম চক্রাকারে ঘুরতে পারবে না, শক্তির প্রবাহ হবে একমুখী। কিভাবে, সেটা এখন আমরা আস্তে ধীরে দেখব। পুষ্টির প্রবাহটা ছিল একদম চক্রাকার, বাজ পাখি থেকে পুষ্টিটা আবার উৎপাদক নিতে পারছিল। কিন্তু আমরা শক্তি প্রবাহের ক্ষেত্রে দেখব, একদম লাস্ট স্তরের খাদক থেকে শক্তিটা আবার উদ্ভিদের কাছে কখনোই আসবে না। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা একটু দেখি। আমাদের সব কাজের জন্য শক্তি লাগবে, শক্তি ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না। সব শক্তির উৎস কি আমাকে বলো তো দেখি। আমাদের যে কোনো কাজের জন্য শক্তি লাগবে, কিন্তু সব কাজের উৎস কি? সব কাজ বলছি, সব শক্তির উৎস কি? আচ্ছা, ওয়ালিউল সবার আগে বলেছে, ইকরা, অনন্যা, সায়ান, অশ্মি, নওরিন, ইয়াসিন, জান্নাত, নুদরাত, বাবারে বাবারে, অনেক 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 মানুষ সবাই বলছো যে শক্তির উৎস হচ্ছে সূর্য। এক্স্যাক্টলি, শক্তির উৎস হচ্ছে সূর্য। তোমাদের সবার নাম পড়তে গেলে ক্লাস শেষ হয়ে আরো 1-2 ঘন্টা লাগবে আর কি, এই জন্য সবার নাম পড়লাম না, কেউ কষ্ট পেও না। আচ্ছা, সব শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে আমরা যে শক্তিটা পাই সেটার নাম হচ্ছে সৌর শক্তি। সৌর মানে সূর্য, সেখান থেকে যে শক্তিটা পাই সেটা হচ্ছে সৌর শক্তি। তো এই যে সৌর শক্তি, সেটা আমরা কিভাবে ইউজ করি? সেই যে সৌর শক্তিটাকে ইউজ করার একমাত্র পদ্ধতি হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ না হলে সৌরশক্তি কখনোই অন্য জীবের মধ্যে আসতে পারতো না। ঠিক আছে, ঘটনা আমরা যেটা করি, এই যে সৌরশক্তি, সেই সৌরশক্তিটাকে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবারের মধ্যে আমরা নিয়ে আসি। এখন এই যে পুরো জীবজগৎ যেই শক্তির উপর ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্য থেকে আনা শক্তি। কিন্তু তোমরা কি জানো, এই যে সূর্যের আলোর সৌরশক্তি আছে, তার মাত্র 2% আমরা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবারের মধ্যে আনতে পারি। বাকি সবটাই ওয়েস্ট হয়ে যায়, বাকি সবটাই এনভায়রনমেন্টেই থাকে, আমরা সেগুলোকে ইউজই করতে পারি না। তাহলে সৌরশক্তির মাত্র 2% দিয়েই আমাদের পুরো দুনিয়ার সমস্ত জীব চলছে। তাহলে চিন্তা করো সূর্যের আলোর সৌরশক্তির পরিমাণটা কতটুকু, বুঝছো? চিন্তা করো আল্লাহ তাআলা আমাদের জন্য কত হিউজ হিউজ রিসোর্স দিয়ে রেখেছেন, বুঝছো? আচ্ছা, ওকে। তাহলে সৌরশক্তির মাত্র 2% সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবারের মধ্যে সঞ্চিত হয়। ওকে, খাবারের মধ্যে সঞ্চিত হলো। আচ্ছা, হলো, এরপরে কি হয়? এই যে আমাদের উৎপাদকরা সৌরশক্তির কিছুটা তাদের মধ্যে স্টোর করলো, খাবারের মধ্যে শক্তি আসলো। আচ্ছা, এই উৎপাদকদের তৃণভোজী বা প্রথম শ্রেণীর খাদকরা খাবে,
প্রথম শ্রেণীর খাদকরা আবার দ্বিতীয় শ্রেণীর খাদকদের দ্বারা ভক্ষিত হবে। মোটামুটি এভাবে দেখা যাচ্ছে কি সৌরশক্তি যেটা উৎপাদকে চলে আসলো, খাবারের মধ্যে স্টোর থাকলো, সেখান থেকে দেখা যাচ্ছে তৃণভোজী শক্তি পাচ্ছে, এখান থেকে আবার মাংসাশীরাও শক্তি পাচ্ছে। তৃণভোজী হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, মাংসাশী মানে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর খাদক, সবাই হচ্ছে মাংসাশী। তো এই তো সবাই একজন আরেকজনের থেকে শক্তি পাচ্ছে। আমরা জানি খাবার থেকে শক্তি তৈরির প্রসেস হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। শ্বসনের মাধ্যমে খাবার থেকে শক্তি পাওয়া যায়। শ্বসন যদি না হয় খাবার খেয়েও লাভ নাই, শক্তি কোথাও থেকে আসবে না। তো এই যে শ্বসনের মাধ্যমে খাবার থেকে শক্তি তৈরি হবে, এই শক্তি তৈরির সময় কিছু শক্তি না ওয়েস্ট হয়ে যায়। আমরা জানি শক্তির একমাত্র রূপ হচ্ছে এটিপি, যে রূপটা আমরা ব্যবহার করি সেই রূপটা হচ্ছে এটিপি। আমরা জীবরা এটিপি যদি খাবার থেকে তৈরি করে ফেলতে পারি তার মানে শক্তি তৈরি হয়ে গেছে। এখন খাবারে সূর্যের আলো থেকে যেই শক্তিটা আমরা স্টোর করি সেই খাবারটা শ্বসনের মাধ্যমে এটিপি তৈরি হয়, ঠিক আছে, কিন্তু 10% যে শক্তি, সেই 10% শক্তি দেখা যায় তাপ শক্তি হিসেবে ওয়েস্ট হয়ে যায়, তাপ শক্তি হিসেবে পরিবেশে চলে যায়। তার মানে শ্বসনের মাধ্যমে আমরা এটিপি তৈরি করে নিজেদের জন্য শক্তি তৈরি করতে পারি, কিন্তু প্রত্যেকবারই দেখা যায় 10% তাপ শক্তি হিসেবে ওয়েস্ট হয়ে যায়। তার মানে উৎপাদক থেকে শ্বসন ক্রিয়ার সময় তাপ হিসেবে 10% শক্তি ওয়েস্ট হবে, তৃণভোজী থেকেও কিছু শক্তি ওয়েস্ট হবে, মাংসাশী থেকেও কিছু শক্তি তাপ হিসেবে ওয়েস্ট হবে। ওয়েস্ট কেন বলছি? কারণ এই তাপ শক্তিটা আমি তুমি তোমরা কাজে লাগাতে পারছি না, এগুলো আমাদের এটিপি হয় নাই, এগুলো সরাসরি তাপ শক্তি হয়ে গেছে। এখন তোমরা কোয়েশ্চেন করবা এটিপি কি? এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটা কি জিনিস? সিম্পলি বলতে পারো এটা হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। এটা হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থটার মধ্যে শক্তিটা স্টোর থাকে আর কি, ঠিক আছে? এক্স্যাক্টলি আজমাইন ঠিক বলেছো, এটা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা একটা রাসায়নিক যৌগ, একটা রাসায়নিক পদার্থ, এর মধ্যেই শক্তিটা স্টোর থাকে আর কি। আমি যদি খাবারকে শ্বসনের মাধ্যমে এটিপিতে কনভার্ট করে ফেলতে পারি খাবারের শক্তিটাকে, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ শক্তি আমার জন্য কাজে লাগছে। এটিপি না হয়ে যদি তাপ শক্তি হয়ে যায় তখন সেটা ওয়েস্ট। তার মানে উৎপাদকে শ্বসন হবে, তৃণভোজীতে মাংসাশীতে সবার শ্বসন হবে, সবার শ্বসনের মাধ্যমে কিছুটা শক্তি তাপ হিসেবে ওয়েস্ট হয়ে যাবে। আবার এই যে উৎপাদক তৃণভোজী মাংসাশী এদের সবাইকে পচিয়ে ফেলবে, যখন তারা মারা যাবে পচিয়ে ফেলবে বিয়োজক বা বীজযোগ যাই বলি, এদেরও শ্বসন হবে। শ্বসন না হলে তো এদের এনার্জি সোর্স থাকবে না, তো এদের শ্বসনের সময়ও কিছু শক্তি তাপ হিসেবে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে মোটামুটি শক্তির ফ্লোটা এভাবে হচ্ছে, সূর্যের আলো থেকে উৎপাদক শক্তি পাচ্ছে, উৎপাদক থেকে তৃণভোজী, সেখান থেকে মাংসাশী, আর এই সবকিছুর উপর বিয়োজক কাজ করছে, বিয়োজক এদের থেকে শক্তি নিচ্ছে, খাবার নিচ্ছে, বিয়োজকের মধ্যে শ্বসনের মাধ্যমে শক্তি তৈরি হচ্ছে। এখন কথা হচ্ছে মাটিতে অনেক পুষ্টি আছে, উদ্ভিদ সেখান থেকে পুষ্টি নিতে পারে, সেখান থেকে তার প্রয়োজনীয় বিভিন্ন ধরনের নাইট্রোজেন গঠিত যৌগ নিল, পানি নিল, সবকিছু নিল, কিন্তু উদ্ভিদ কি ডিরেক্টলি মাটি থেকে শক্তি নেয়? অ্যান্সার হচ্ছে না। উদ্ভিদ কখনোই মাটি থেকে ডিরেক্টলি শক্তি নিতে পারবে না। শক্তি মানেই এটিপি, মাটির মধ্যে কোনো এটিপি তৈরি হওয়া নাই। মাটিতে যেহেতু কোনো শ্বসন হচ্ছে না, মাটিতে কোনো জীব নাই, সেই জীবের কোনো শ্বসন হচ্ছে না, সেখানে কোনো এটিপি তৈরি হচ্ছে না, উদ্ভিদ কিন্তু কখনোই তার মূল দিয়ে মাটি থেকে সরাসরি এটিপি নিতে পারবে না। যেহেতু উদ্ভিদ মাটি থেকে সরাসরি এটিপি নিতে পারছে না, তার মানে উদ্ভিদ মাটি থেকে সরাসরি শক্তিও নিতে পারছে না। ওই যে পুষ্টির চক্রের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে পুষ্টিটা মাটিতে যে চলে আসলো, সেখান থেকে উৎপাদক সরাসরি পুষ্টি নিয়ে নিল, কিন্তু সে কিন্তু শক্তির যে এটিপি কিন্তু নিতে পারছে না। তার মানে শক্তির ফ্লো সূর্যের আলো থেকে উৎপাদক হয়ে মাংসাশীতে গিয়ে বা তৃতীয় শ্রেণীর খাদকে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু শক্তির আর ফ্লো হচ্ছে না। তাহলে এই যে শক্তি প্রবাহ সেটা হয়ে গেল কি একমুখী, এটা কিন্তু আর চক্রাকার হলো না। তাহলে বলো তো দেখি পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা? থ্যাংক ইউ নানজিবা, মুনতাহা থ্যাংক ইউ। ওকে, মোটামুটি তোমরা সবাই বলছো ক্লিয়ার, কয়েকজন বলছো একটু কনফিউশন আছে। চলো একটা কুইক রিক্যাপ করি। বলেছি আমাদের সব শক্তির উৎস সূর্য, সূর্যের আলোর সৌরশক্তির, সূর্যের আলোর থেকে মোর স্পেসিফিক টার্ম হচ্ছে সৌরশক্তি।
সৌরশক্তির মাত্র 2% উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের মধ্যে স্টোর করে। এই খাবারটা দেখা যায় উদ্ভিদ থেকে উৎপাদকে যায়, উদ্ভিদ তো নিজেই উৎপাদক, উৎপাদক থেকে প্রথম শ্রেণীর খাদকে যায়, দ্বিতীয় শ্রেণীর খাদকে যায়, তৃতীয় শ্রেণীর খাদকে যায়। উৎপাদক হচ্ছে উদ্ভিদরা, প্রথম শ্রেণীর খাদক হচ্ছে তৃণভোজী, দ্বিতীয় আর তৃতীয় শ্রেণীর খাদক সবাই হচ্ছে মাংসাশী। তো এদের মধ্যে খাবারের এক্সচেঞ্জ হয়ে তাদের মধ্যে শক্তিরও এক্সচেঞ্জ হচ্ছে, কারণ জানি খাবার থেকে শ্বসনের মাধ্যমে শক্তি তৈরি হয়। তো এই যে শ্বসনের মাধ্যমে খাবার থেকে শক্তি তৈরি হয়, যেই রাসায়নিক যৌগটা তৈরি হলে আমরা বলতে পারি যে হ্যাঁ শক্তি তৈরি হয়েছে, সেই যৌগটা হচ্ছে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। শ্বসনের মাধ্যমে উৎপাদক, তৃণভোজী, মাংসাশী বা বিয়োজক বা বীজযোগ সবার ক্ষেত্রেই এটিপি বা শক্তি তৈরি হয়। পাশাপাশি কিছু সৌরশক্তি দেখা যায় তাপ শক্তি হিসেবে বাইরে পরিবেশে চলে যায়। সেটা যেহেতু এই জীবগুলো কাজে লাগাতে পারছে না, তাহলে সেগুলোকে আমরা বলতে পারি বিনষ্ট শক্তি। তারা আমাদের কাজে লাগছে না, তারা এটিপি না, আমার বডিতে থাকছে না, তাপ হিসেবে বাইরে পরিবেশে চলে যাচ্ছে, এই জন্য তারা বিনষ্ট শক্তি। এখন মাংসাশী মরে গেল, বীজযোগ সবকিছু ধ্বংস করে ফেললো, মাটিতে কোনো এটিপি নাই, বা যদি এটিপি থাকেও সেটা উৎপাদক মাটি থেকে সরাসরি তার বডিতে শোষণ করতে পারবে না। যদি সে শোষণ করে ফেলতে পারতো এটিপিটা, তাহলে কিন্তু সেই এটিপি দেখা যেত উৎপাদক থেকে তৃণভোজীতে হয়তো চলে যাচ্ছে, তৃণভোজী থেকে মাংসাশীতে চলে যাচ্ছে। কিন্তু উৎপাদক কখনোই মাটি থেকে এটিপি শোষণ করতে পারবে না। যেহেতু পারবে না, তাহলে শক্তি প্রবাহ মাংসাশী থেকে হয়তো বিয়োজকে গিয়েই স্টপ হয়ে গেল, আর কোনো শক্তির প্রবাহ হচ্ছে না। তাহলে শক্তির প্রবাহ কিন্তু একমুখী। কিন্তু যদি খাবারটার কথা চিন্তা করো, পুষ্টির কথা চিন্তা করো, উৎপাদক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর খাদ্যকে গিয়ে বিয়োজকের মাধ্যমে সেটা মাটিতে চলে গেছে। খাবারের উপাদানগুলো যদি মাটিতে থাকে, সেগুলো আবার উদ্ভিদ তার মধ্যে নিয়ে তার মধ্যে শোষণ করে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারে। তার মানে খাবার সে নিতে পারবে, কিন্তু সে ডিরেক্ট এটিপি কিন্তু নিতে পারবে না। ওকে, ঠিক আছে। আই হোপ তোমাদের সবার এখন ক্লিয়ার হয়ে গেল। এক্স্যাক্টলি জাবিদ, ঠিকই বলেছো। ওকে, তাহলে চলো আমরা সামনের দিকে যাই। এই যে পুষ্টি প্রবাহ বা শক্তি প্রবাহ, এই সব কিছুর মাধ্যমে আলটিমেটলি বাস্তুতন্ত্রের প্রত্যেকটা জীব একজন আরেকজনের সাথে কিন্তু নির্ভরশীল হয়ে সুন্দর মতো স্টেবল একটা কন্ডিশনে থাকে। কোনো কোনো কারণে যদি দেখা যায় এই যে বিয়োজকটা, এই বিয়োজকটা যদি একদম অ্যাবসেন্ট হয়ে যায়, এই বিয়োজক যদি না থাকে, চিন্তা করো তো, উৎপাদক অনেকে মারা যাচ্ছে, খাদকরা মারা যাচ্ছে, তারা মারা যেতে যেতে তারা পচে যাচ্ছে না। তাহলে দেখো আমাদের জীবের জন্য পুষ্টি প্রবাহ যে চক্রাকারে হচ্ছিল, সেটা পসিবল হতো না। তাহলে বিয়োজক না থাকলে কখনোই পুষ্টি প্রবাহ সুন্দর মতো ঠিকঠাক হবে না। বুঝছি? আচ্ছা, ঠিক আছে, চলো আমরা একটু সামনের দিকে যাই। তোমরা কুইজ চাচ্ছিলা, এই কুইজটা তোমরা বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে চ্যাট বক্সে অ্যান্সার করো। বাস্তুতন্ত্রে পুষ্টি দ্রব্যের প্রবাহ একমুখী, দ্বিমুখী, চক্রাকার নাকি বিচ্ছিন্ন? অ্যান্সার করো তো দেখি। ওকে, আমরা অলরেডি অ্যান্সার পাচ্ছি। সবার আগে কে অ্যান্সার করলো খুঁজে পাচ্ছি না। তোমরা এত অ্যান্সার করছো। আচ্ছা, লাস্টে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোই বলি। শাফিন, ফাইজা, সাদাফ, হাই হাই, সবাই মোটামুটি ঠিকঠাক অ্যান্সার দিচ্ছ। এত ফাস্ট অ্যান্সার দিচ্ছ যে নাম পড়ে শেষ করা যাচ্ছে না। তোকি, আকাশ, আলভি, জান্নাত, হামিদ, নুজহাত, সবাই ওকে, সবাই ঠিকঠাক অ্যান্সার দিচ্ছ। অ্যান্সার কি হবে? পুষ্টি দ্রব্যের প্রবাহ হচ্ছে চক্রাকার, আমরা সবাই জানি। আর যদি বলি একমুখী, কি একমুখী? হচ্ছে শক্তি প্রবাহ। শক্তির প্রবাহ হচ্ছে একমুখী। ওকে, চলো নেক্সটে যাই। এবার তোমাদের জন্য কুইজ চলে এসেছে। প্রথম কুইজে এরকম একটা ফ্লো চার্ট দেয়া আছে। ফ্লো চার্টটা একটু আগেও আমরা দেখেছি, একটু ডিফারেন্ট স্টাইলে। বলেছে উদ্দীপকের এ চিহ্নিত অংশে কি হবে? আলো, সৌরশক্তি, সালোক সংশ্লেষণ নাকি বীজযোগ? ফ্লো চার্টে দেখা যাচ্ছে এ থেকে উৎপাদকে কিছু একটা আসে, সেখান থেকে তৃণভোজী হয়ে মাংসাশীতে যায়। অ্যান্সার করো দেখি। অ্যান্সার করো দেখি।
মিনওয়াইল তোমাদের কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আচ্ছা, আদ্রিতার একটা কোয়েশ্চেন আমি পেয়েছি, খাদ্য শৃঙ্খল খাদ্য জালের মধ্যে পার্থক্য কি? খাদ্য শৃঙ্খল একটা ছোট্ট ইউনিট, খাদ্য জাল হচ্ছে অনেক বড় একটা জিনিস, ঠিক আছে? তুমি যদি চিন্তা করো মালার একটা দানা হচ্ছে খাদ্য শৃঙ্খল, অনেকগুলো দানা মিলে যখন তুমি একটা কমপ্লিট মালা তৈরি করলা তখন সেটা হচ্ছে খাদ্য জাল। আমাদের পরিবেশে একজন আরেকজনকে খেয়ে খেয়ে দেখা যায় পুরো পুষ্টির জন্য এক একটা অনেকগুলো খাদ্য শৃঙ্খল তৈরি করে। একটা বাস্তুতন্ত্রে কখনোই একটা খাদ্য শৃঙ্খল থাকে না, অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। তো এই খাদ্য শৃঙ্খলগুলোর দেখা যায় একটার সাথে আরেকটার কানেকশনও থাকে। যেমন ধরো এ কে বি খাচ্ছে, বি কে আবার সি খাচ্ছে, আবার যে ই এ কে খাচ্ছে, আবার এই কে সি খাচ্ছে। তাহলে চিন্তা করো একটা কেমন যদি কমপ্লেক্স স্ট্রাকচার হয়ে গেল। এই এ থেকে ই হয়ে সি, এটা একটা খাদ্য শৃঙ্খল, আর এ থেকে বি হয়ে সি, এটাও একটা খাদ্য শৃঙ্খল। তো খাদ্য শৃঙ্খল গুলো অনেক আছে এন্ড তারা একটা একটার সাথে খুবই বেশি কানেক্টেড। তো এই যে কানেকশন, এক একটা চেইন আর একটার সাথে যখন অনেক বেশি কানেক্টেড থাকে, দেখতে অনেকটা জালের মতো মনে হয় না, যে জাল দিয়ে মাছ ধরে? তো ওই তো দেখতে যেহেতু জালের মতো মনে হয়, অনেকগুলো খাদ্য শৃঙ্খল নিয়ে একসাথে এটাকে খাদ্য জাল বলে। ওকে, তাহলে আমরা কুইজটা এন্ড করে দিই। অ্যান্সার কি হবে? আমরা সবাই জানি এ চিহ্নিত অংশে আসলে সৌরশক্তি হবে। আলো বললে ভুল হবে, আলো তো যে কোনো কিছুরই হতে পারে, সূর্যের আলো কিনা সেটাও ভালো মতো বলেনি, তো আলো হবে না, অ্যান্সার হবে হচ্ছে সৌরশক্তি। দেখি তোমরা মোটামুটি 70%ই ঠিকঠাক অ্যান্সার দিয়েছো। সবার ফার্স্টে অ্যান্সার দিয়েছে রাদিয়ান, দেন ইরফান, মুবদি, অপূর্ব, মুন্তাকা, আকাশ, তাইফা, আদি, সাইয়ান, ইয়াসিন। ভেরি গুড, কংগ্রাচুলেশনস তোমাদের সবাইকে। সাবাদ জিজ্ঞেস করেছে পুষ্টির সাইকেলে কি পুষ্টি ওয়েস্ট হয় না? না, ইউজুয়ালি ওয়েস্ট খুবই কম হয়, হবে না একেবারে বললে ভুল হবে, কিছুটা ওয়েস্ট তো অবশ্যই হতে পারে। মাটিতে যেই পুষ্টিটা চলে যায় বিযোজকের মাধ্যমে, সবটাই তো আর পুরোপুরি উদ্ভিদ বা উৎপাদকরা নিতে পারবে না, কিছুটা হয়তো নিবে, কিন্তু কিছুটা ওয়েস্টও হতে পারে। আবার তোমরা জানো কিনা, অনেক দিন ধরে যে উদ্ভিদের যে কাঠগুলো, সেগুলো মাটির নিচে চাপা পড়ে থাকতে থাকতে সেখান থেকেই কিন্তু কয়লা হয়, বুঝছো? তো এগুলো থেকে যেগুলো হয়তো উদ্ভিদরা নতুন করে শোষণ করে নিতে পারলো না, বিয়োজকের মাধ্যমে পচে যাওয়া অংশ থেকে হয়তো কোনো জ্বালানি তৈরি হয়ে গেল, জীবাশ্ম তৈরি হয়ে গেল। ঠিক আছে, চলো আমরা তাহলে সামনের দিকে যাই। কে জানি বলছিলাম অনেক কুইজ দিতে, এই যে তোমাদের জন্য আরো একটা কুইজ চলে এসেছে। উদ্দীপকে বি চিহ্নিত অংশ না থাকলে উৎপাদক থেকে তৃণভোজী থেকে মাংসাশী হচ্ছে। আমি যদি আরো স্পেসিফিক করে দিই ঘটনাটা, এরকম দিলে হয়তো ভালো হয়। এবার বলো যে এই যে এই বি না থাকলে আসলে কি হবে, একটু মাথা খাটিয়ে বলো দেখি। পুষ্টি প্রবাহ বন্ধ হয়ে যাবে, শক্তির অপচয় হবে, বাস্তুতন্ত্রের ভারসাম্য প্রাকৃতিকভাবে পুনঃনিয়ন্ত্রিত হবে, মাংসাশী প্রাণীর সংখ্যা কমে যাবে। অ্যান্সার করো দেখি। আচ্ছা, তামিম কোয়েশ্চেন করেছো এটিপি কোথায় থাকে? আমার বডিতে বা জীবদেহে তৈরি হয় এটিপি। এটিপি জীবদেহে তৈরি হয়। কিভাবে তৈরি হয়? শ্বসনের মাধ্যমে তৈরি হয়, খাবার থেকে শ্বসনের মাধ্যমে তৈরি হয়। মুনতাহা সব বলবো, আমার নাম পরিচয় টরিচয় সব ক্লাসের লাস্টের দিকে বলবো। নাম তো তোমরা জেনেই গেছো, কোন ডিস্ট্রিক্টের কোথা থেকে পড়াশোনা করছি সবকিছু বলবো। আচ্ছা, আয়েশা বলেছে এটিপিটা একবার একটু বলতে। এটিপি কি জিনিস? এটিপি হচ্ছে শক্তির একটা ফর্ম। আমরা বলি শক্তি, তাহলে শক্তি আসলে কি জিনিস? চোখে দেখা যাচ্ছে? আমার বডিতে শক্তির ফর্ম হচ্ছে এটিপি। আমি যদি আমার বডিতে একটা রাসায়নিক যৌগ এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে ফেলতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে না, আমার বডিতে শক্তি তৈরি হয়ে আছে, শক্তি স্টোরড হয়ে আছে। বুঝছি? এটা সিম্পলি একটা রাসায়নিক যৌগ। ওকে, এই যে রাফিকা, ক্লাস প্রায় শেষ, পোলটা আমরা এন্ড করে দিই। অ্যান্সার কি হবে একটু চিন্তা করি। প্রথমেই কথা হচ্ছে যে বি চিহ্নিত অংশ কি? বি চিহ্নিত অংশ আসলে আমাদের সেই বীজযোগ বা বিয়োজক যাই বলি, ঠিক আছে? প্রথম অপশনটা বাদ দিই, পরের অপশনটাতে যাই। শক্তির অপচয় হবে কিনা? আমরা জানি শক্তির প্রবাহ একমুখী, উৎপাদক থেকে তৃণভোজী হয়ে মাংসাশীতে শক্তি যাবে। ও যদি না থাকে, না থাকলো, মাংসাশীর পরে শক্তি তো আবার উৎপাদকে আসেই না, তাহলে শক্তি অপচয় হওয়ার কোনো অপশনই নাই, তাহলে এটা হবে না, বাদ। বাস্তুতন্ত্রের ভারসাম্য প্রাকৃতিকভাবে পুনঃনিয়ন্ত্রিত হবে। আসলে কি হওয়া সম্ভব? চিন্তা করো,
উৎপাদক, তৃণভোজী, মাংসাশী, ওরা সবাই মারা যাচ্ছে। পচে যদি না যায়, পরিবেশের সাথে মাটির সাথে যদি মিশে না যায়, তাহলে এগুলো জমতে 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 এত স্তূপ হবে, তাদের দুর্গন্ধ হবে, তারা অনেক অনেক ক্ষতির চেষ্টা করবে না আমাদের যারা জীবিত আছে তাদের উপর। তো এই সব কিছু যদি মাটির সাথে মিশে না যায়, তাহলে যারা জীবিত আছে, জীব আছে, এই উৎপাদক, তৃণভোজী, মাংসাশী যেগুলো মরে গেছে, সেগুলো যদি মাটির সাথে মিশে না যায়, তাহলে এদের মধ্যে যারা জীবিত আছে তাদের জন্য কষ্টকর হবে। এরা তো পসিবল না। একসময় দেখা যাবে কি পুরো একটা প্রজাতি ধ্বংসই হয়ে গেছে। যারা মৃত তারা মাটির সাথে পচে যাচ্ছে না বলে যারা জীবিত তারাও টিকে থাকতে পারছে না, ধ্বংস হয়ে যাচ্ছে। তো আসলে যদি বীজযোগ না থাকে, বাস্তুতন্ত্রের ভারসাম্য প্রাকৃতিকভাবে আবার পুনঃনিয়ন্ত্রিত হওয়াও কিন্তু পসিবল না, বীজযোগ থাকতেই হবে। মাংসাশী প্রাণীর সংখ্যা কমে যাবে। বীজযোগ থাকলো বা না থাকলো, মাংসাশী প্রাণীর সংখ্যা কমে যাওয়ার কি আছে? মাংসাশী প্রাণীরা তো বীজযোগের উপর খাবারের জন্য ডিপেন্ডেন্ট না, সো এটাও অ্যান্সার হবে না। এখন আমরা যেটা অ্যান্সার হবে সেটা কিন্তু অলরেডি বুঝিয়ে ফেলেছি। অ্যান্সার হবে অপশন এ। কিভাবে? পুষ্টি প্রবাহ বন্ধ হয়ে যাবে অবশ্যই, কারণ পুষ্টি প্রবাহ চক্রাকারে ঘুরে। উৎপাদক, তৃণভোজী, মাংসাশী এরা যখন মরে যাবে, এদের উপর বীজযোগ কাজ করবে, কাজ করে পুষ্টিটাকে মাটিতে নিয়ে আসবে। সেই পুষ্টিটা আবার উৎপাদক নিবে, উৎপাদক থেকে তৃণভোজী হয়ে আবার মাংসাশীতে যাবে। তাহলে যদি এই বীজযোগ না থাকে, পুষ্টির চক্রাকারে যে প্রবাহ সেটা পসিবল হবে না, পুষ্টি প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যাবে। আই হোপ যারা ভুল করেছো তারা সবাই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছো। সবার আগে এই কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছে ইরফান, দেন নীরা, আয়শা, আকাশ, নিহাল, অনুভব, আদি, মুবদি, মায়েশা, ফারিহা। ভেরি গুড, কংগ্রাচুলেশন তোমাদের সবাইকে। আচ্ছা, থ্যাংক ইউ মাহদিয়া। মোটামুটি আমাদের পড়াশোনা আজকে ছিল এই পর্যন্তই। তোমাদের জন্য এখানে একটা সিকিউ দেওয়া আছে, আমি বলবো তোমরা সিকিউটা নিজেরা হোমওয়ার্কে করে ফেলবা। হোমওয়ার্কের জন্য আরো একটা সিকিউ দেওয়া আছে, সেটা আমি ডিসকাস করে দিব না, এটা একটু শর্টে ডিসকাস করে দিব। ক নম্বর প্রশ্ন বলেছে জৈব উপাদান কি? জৈব উপাদান কি জিনিস? আমাদের বাস্তুতন্ত্রে দুই ধরনের অংশ থাকে, জীব, অজীব। অজীবের মধ্যে কিছু অংশ জৈব, কিছু অজৈব। জৈব অংশ মানে কি? জীব দেহ থেকে যে জড় অংশগুলো তৈরি হয় ভবিষ্যতে, সেগুলোই হচ্ছে জৈব কিন্তু অজীব উপাদান। ঠিক আছে? জৈব মানে জীব রিলেটেড, কিন্তু সে আর জীবিত নাই, সেটাই হচ্ছে জৈব উপাদান। গেল। খাদ্য জাল কি জিনিস? এটা তো আমরা আজকে পড়েছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে উপরের খাদ্য শৃঙ্খলটিতে শক্তি প্রবাহ কিভাবে চলে? ওই যে আমরা এভাবে বলে দিব, সূর্যের আলো সৌরশক্তি, তার 2% ঘাস শালক সংশ্লেষণের মাধ্যমে সঞ্চয় করলো, ঘাসকে খেলো ঘাস ফড়িং, সেখান থেকে ব্যাং খেলো সাপ, বাজ পাখি। ঘাস ফড়িং হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, ব্যাং, সাপ এদেরকে আমরা দ্বিতীয় শ্রেণী বলতে পারি, বাজ পাখি হচ্ছে তৃতীয় শ্রেণীর। এরা সবাই এই যে সৌরশক্তি থেকে যে শক্তি এরা সঞ্চিত হলো, সেটাই চক্রাকারে বলছি একমুখী ভাবে তাদের মধ্যে প্রবাহ করলো। প্রত্যেক ধাপে শ্বসনের মাধ্যমে কিছু শক্তি তাপ হিসেবে কিন্তু ওয়েস্ট হয়ে যায়, বিনষ্ট শক্তি হিসেবে এদেরকে আমরা মেনশন করব। লাস্টলি বলে দিব শক্তির প্রবাহ হচ্ছে একমুখী। শেষ। লাস্ট কোয়েশ্চেনে বলেছে উদ্দীপকে পুষ্টি প্রবাহের চক্রটি কিরূপ? পুষ্টি প্রবাহের চক্রটি কিরূপ নরমালি বলে দিব যে পুষ্টি প্রবাহের চক্রটি এখানে আমরা বলতে পারি অবশ্যই চক্রাকার, কারণ এই যে ঘাস থেকে ঘাস ফড়িং, ব্যাং, সাপ হচ্ছে এদের সবার উপর অণুজীব কাজ করছে। অণুজীব থেকে এই যে মাটিতে শক্তির পুষ্টিটা চলে আসছে, সরি শক্তি না, মাটিতে অণুজীবের কারণে পুষ্টি চলে আসছে এই প্রত্যেকটা খাদকের থেকে। তাহলে এই পুষ্টিটাই আবার ভবিষ্যতে অন্য একটা উৎপাদক নিতে পারবে। তাহলে পুষ্টি প্রবাহের চক্রটা একদম ঠিকঠাক চক্রাকারী আছে। ওকে, তাহলে মোটামুটি এটাই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নটা। তোমাদের জন্য কিছু টিপস, সিকিউ কোয়েশ্চেন লেখার সময় কিভাবে প্রেজেন্টেশন ভালো করা যায়। তোমরা যখন সিকিউ বা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে চাও, একটা পেজে অ্যান্সার করবে ক আর খ। কখনো কখনো খ এর অ্যান্সার বড় হতে পারে, তখন এক পেজ থেকে পরের পেজেও যেতে পারো। একটা পেজের মধ্যে ক অ্যান্সার করবে, খ অ্যান্সার করবে। নেক্সট গ এর অ্যান্সার কারোর 1 পেজ হয়, কারোর 1.5 পেজ হয়, কারোর 2 পেজ হয়। কিন্তু তোমার গ এর অ্যান্সার যদি ধরো তুমি লিখলা 1 পেজ লিখলা, পরের পেজও মোটামুটি বেশ অর্ধেকটা লিখে ফেলেছো, অর্ধেকের বেশি লিখে ফেলেছো, তাহলে এই পেজে আর ঘ শুরু করবে না। যদি 1 পেজ হয় তাহলে তো হলো, পরের পেজে ঘ শুরু করবা। কিন্তু যদি হাফ পেজের বেশি হয়ে যায় পরেরটাতে, তাহলে ঘ শুরু করবা তার পরের পেজ থেকে। এখানে অল্প একটু জায়গা আছে তো নিচে লিখে দেবা পিটিও, তার মানে প্লিজ টার্ন ওভার। পরের পেজে গিয়ে হচ্ছে ঘ লেখা শুরু করবা। এটা হচ্ছে ভালো প্রেজেন্টেশনের একটা টেকনিক আর কি। তারপর ঘ যতটুকু লেখা লিখবা,
তারপরে নেক্সট সৃজনশীল শুরু করবা। এটা হচ্ছে লেখার একটা জেনারেল টেকনিক। অবশ্যই ক আর খ এই দুইটার মাঝে 2 আঙ্গুল থেকে 3 আঙ্গুলের গ্যাপ রাখবা, না হলে সেপারেট করা যায় না। আর কি বলবো, খ এর অ্যান্সার চেষ্টা করবা 2টা প্যারাতে লিখতে। ফার্স্ট প্যারাতে খাদ্য জলের একটা ডেফিনেশন লিখে দিবা, পরের প্যারাতে তুমি খাদ্য জলের একটা উদাহরণ দিয়ে বা খাদ্য জলের একটা এঁকে দিয়ে তারপর হচ্ছে একটু ডেসক্রাইব করে দিলা। সেম গ ঘ এগুলোতে চেষ্টা করবা কি 2টা 3টা করে প্যারা। প্যারা যদি করতে পারো প্রেজেন্টেশনও ভালো হয়। এক একটা প্যারাতে তুমি যে এক একটা টাইপের ইনফরমেশন দিচ্ছ সেটা টিচার বুঝতে পারবে, তাহলে দেখবা প্রেজেন্টেশন ভালো হয়, মার্কসও ভালো আসবে। এই হচ্ছে আমাদের সৃজনশীল নিয়ে ডিসকাশন। সামনে যাই, এখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, সুন্দর করে একটা ছোটখাটো খাদ্য জাল দেখানো হচ্ছে। ক নাম্বার প্রশ্ন হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে জড় আর জীবজগতের মধ্যে সংযোগ সৃষ্টি হয়। খতে বলছে স্তর অনুযায়ী উদ্দীপকের শূকর সর্বভোগ প্রাণী, ব্যাখ্যা করো। গতে বলছে উদ্দীপকের খাদ্য জালে শক্তির প্রবাহ কিরূপ হবে, ব্যাখ্যা করো। ঘতে বলছে উদ্দীপকের খাদ্য শৃঙ্খল অনুযায়ী পুষ্টি প্রবাহের চিত্র এঁকে এর প্রকৃতি নিরূপণ করো। ঠিক আছে, ঘ নাম্বার কোয়েশ্চেনের জন্য একটা টিপস, খাদ্য জালে পুষ্টি প্রবাহ বলতে গেলে তোমরা খাদ্য শৃঙ্খল গুলোকে আলাদা করেও মেনশন করে লিখে দিবা। ওকে, ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের হোমওয়ার্ক। আজকের ক্লাস ছিল এ পর্যন্তই। আমি শুধু বলবো না যে আজকের ক্লাস শেষ হয়েছে, আমি বলবো তোমাদের উদ্ভাসন মেশের সাথে আমাদের যে সায়েন্সের পার্টটুকু সেটাও মোটামুটি এই কোর্সের জন্য শেষ। ঠিক আছে, আচ্ছা লুবাবু বলেছো কত মিনিটের মধ্যে সৃজনশীল লেখা উচিত? চেষ্টা করা উচিত 20 মিনিটের মধ্যে শেষ করতে। তোমরা চাইলে 20 থেকে 25 মিনিটের মধ্যে রাখতে পারো, এটা পরীক্ষা অনুযায়ী ভ্যারি করে, তো সেভাবে একটু দেখে নিবা। আচ্ছা, তোমাদের আজকের ক্লাস ছিল মোটামুটি এই পর্যন্তই। যেহেতু ক্লাস সায়েন্সের শেষ, কিছু টিপস দিই। তোমাদের হয়তো সায়েন্সের ক্লাস করতে করতে কিছু চ্যাপ্টার খুব ভালো পড়া হয়েছে, কিছু চ্যাপ্টার হয়তো অত একটা ভালো পড়া হয়নি। তোমরা যেটা করতে পারো, এই যে নেক্সট কয়েকদিন আছে, প্রত্যেক সপ্তাহে যেই চ্যাপ্টারটা ভালো পড়া হয়নি এরকম একটা চ্যাপ্টার চুজ করবা, সেই চ্যাপ্টারটা সুন্দর মতো পড়ে ফেলবা। পড়ার ক্ষেত্রে সিরিয়াল কি হবে, ক্লাস করলা, ক্লাসের পরে বইটা রিডিং পড়বা, তারপর প্যারালাল টেক্সটটা প্র্যাকটিস করবা, শেষ। আর তো কিছু করার দরকার নাই। অবশ্যই বই পড়ার সময় কোনগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রেখে পড়ার চেষ্টা করবা, পড়া তাহলে ভালো হবে। ঠিক আছে, হ্যাঁ মাইশা ঠিকই বলেছো, শূকর তো হরিণ পাখি সবকিছুই টুকটাক খেতে পারে বা অন্য কোনো প্রাণী খেতে পারে, এভাবে সে সর্বভুক হলো আর কি। আচ্ছা, বলেছিলাম ক্লাস শেষ করব আমার পরিচয় দিয়ে। পরিচয়টা বলে দিই, আমার নাম হচ্ছে নসিন নাওয়ার, আমি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে, 3rd ইয়ারে পড়াশোনা করছি। হোম ডিস্ট্রিক্ট জিজ্ঞেস করেছিল কেউ, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ। আর একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, তোমাদের সাথে আমার ভাইও আছে বুঝছো, এই জন্য আমার ভাইয়ের কোয়েশ্চেন হয়তো একটা করেছিল, আমি জানি না সাদাত নামের 2জন আছে কিনা। ও যখন একটা কোয়েশ্চেন করেছিল তখন একটু হেসে দিয়েছি বুঝছো। ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস মোটামুটি এ পর্যন্তই। কলেজ কি ছিল? কলেজ ছিল হলিক্রস কলেজ, আর যখন তোমাদের মতো স্কুলে পড়তাম তখন ওয়াইআরবিসি স্কুলে পড়তাম আর কি। ঠিক আছে, ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।